জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬৭। এবারে জানিয়ে দিব আফগান সীমান্তের সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত। আরও জানাবো এবার ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। এবারে জানিয়ে দিব চলমান যুদ্ধে ইয়েমেনের জনগণই চূড়ান্তভাবে বিজয়ী হবে বলছে আইআরজিসি। সব শেষে জানিয়ে দিব তুরস্ক থেকে স্বদেশের পথে হাজারো সিরীয় শরণার্থী। শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬৭। পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন। রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী ১৮১ জন আরোহী নিয়ে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এই ঘটনা ঘটে। দক্ষিণ জিউল্লা প্রদেশ ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে জানানো হয়েছে উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ন হাপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে এখন পর্যন্ত ৬৭ জন নিহত হয়েছেন। বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ আরোহীদের উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ভিডিও ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ধোঁয়া ও আগুন দেখা গেছে। আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছে। এতে আফগানিস্তানের ৩ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। শনিবার চীনা সংবাদ সংস্থা শিনহুয়া এ তথ্য প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, এই সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর। এই হামলার পর সীমান্ত জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারী অস্ত্রের ব্যবহার করেছে। এদিকে আফগানিস্তান পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে, এটি পাকিস্তানে হামলার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়। আফগান মন্ত্রণালয়ের দাবি, এই হামলাগুলো অনুমানমূলক রেখার বাইরে করা হয়েছে, তবে পাকিস্তানে হামলার বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। এছাড়া আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলী শির জেলায় পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং পাকতিয়া প্রদেশের ডান্ডো-ই পাতান জেলায় ২টি পাকিস্তানি পোস্ট দখল করে। এ সংঘর্ষের ফলে পাকিস্তান এবং আফগানিস্তান উভয়ের মধ্যে অস্থিতিশীলতা আরও বেড়ে যায়। প্রসঙ্গত, ডুরান্ত লাইন, যেটি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক সীমান্ত, সেটি আফগানদের জন্য একটি স্পর্শকাতর বিষয়। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে আফগান সরকার কখনোই এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, যদিও আন্তর্জাতিকভাবে এটি দুই দেশের সীমানা হিসেবে গণ্য করা হয়। এবার ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইহুদিবাদী ইসরায়েলের নেঘেব মরুভূমির উত্তর অংশে অবস্থিত একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই হামলায় অত্যাধুনিক একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ খবর জানিয়ে বলেছেন, তারা গতকাল ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। এই হামলাটি তার পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করছে বলেও তিনি জানিয়েছেন। শুক্রবার ইয়েমেনের জনগণ সারা দেশে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে যে বিশাল বিক্ষোভ সমাবেশ করছে তারও ভূয়সী প্রশংসা করেন জেনারেল সারি। তিনি আরও বলেন, গাজা উপত্যকার উপর যতদিন ইসরায়েল অবরোধ আরোপ করে রাখবে এবং গণহত্যা চালিয়ে যাবে ততদিন ইয়েমেনের এ প্রতিশোধমূলক হামলা দিন দিন জোরদার হবে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। পরবর্তীতে ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে। গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর মাস থেকে চালানো ইসরায়েলি গণহত্যা এ পর্যন্ত অন্তত 45,880 ফিলিস্তিনি শহীদ ও অপরদিকে 1,08,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। চলমান যুদ্ধে ইয়েমেনের জনগণই চূড়ান্তভাবে বিজয়ী হবে বলছে আইআরজিসি। ইহুদিবাদী ইসরায়েলের রক্তক্ষয়ী হামলা সত্ত্বেও ফিলিস্তিনি জাতিকে সাহসিকতা ও বীরত্বের সঙ্গে রক্ষা করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ইয়েমেনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আরও বলেছেন, এ যুদ্ধের শেষ পর্যন্ত ইয়েমেনের জনগণই বিজয় হবে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় জানান জেনারেল সালামি। তিনি বলেন, ইয়েমেনিরা আজ পর্যন্ত যেমন মর্যাদা ও সম্মানের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, তেমনি মহান আল্লাহর ইচ্ছায় তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী হবে। তিনি আরও বলেন, প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে যায়নি, বরং প্রত্যেকে দেখছে ইয়েমেনের জনগণ কিভাবে দক্ষতার সঙ্গে ফিলিস্তিনকে রক্ষা করছে এবং প্রতি শুক্রবার গাজাবাসীর সমর্থনে কিভাবে বিক্ষোভ মিছিল করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গতকাল হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের কৌশলগত নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। এর আগে তারা শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একই ধরনের হামলা চালায়। এ নিয়ে গত 2 সপ্তাহে ইসরায়েলে বেশ কিছু সফল অভিযান চালালো ইয়েমেন। দেশটির হুতি আনসারুল্লাহ আন্দোলন বলছে, গাজা ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিশোধমূলক হামলা চলবে। গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর মাস থেকে চালানো ইসরায়েলি গণহত্যা এ পর্যন্ত অন্তত 45,480 ফিলিস্তিনি শহীদ ও অপর পাশে 1,08,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। তুরস্ক থেকে স্বদেশের পথে হাজারো সিরীয় শরণার্থী। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রায় 31,000 সিরীয় নিজ দেশে ফিরে গেছেন। শুক্রবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রায় 31,000 সিরীয় নিজ দেশে ফিরে গেছেন। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 30 লাখ শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক সময়ে আসাদ পতনের পর তুরস্ক এবং অন্যত্রে সিরিয়ার যেসব শরণার্থী রয়েছে তাদের নিজ দেশে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। সিরিয়ার শরণার্থীরা এমন এক সময়ে তাদের দেশে ফিরছেন যখন তুরস্ক বলছে তারা সিরিয়ায় বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে এবং সেখানকার জ্বালানি শক্তির অবকাঠামো বাড়ানোর দিকে নজর দিবে। তুরস্কের জ্বালানি মন্ত্রীকে উদ্ধৃত করে শুক্রবার একথা জানানো হয়। অন্য স্থান থেকেও সিরিয়ায় সাহায্য আসছে। শুক্রবার জাতিসংঘের একজন স্বাস্থ্য কর্মকর্তা ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইউরোপের অর্থায়নে প্রায় 50 টন চিকিৎসা সামগ্রী বিমানে করে তুরস্কে পাঠানো হয়েছে, যেগুলো দুবাই হতে 31 ডিসেম্বর সিরিয়ায় পৌঁছাবে। আসাদের শাসনের অধীনে বিধ্বস্ত হয়ে পড়া সিরিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থার সহযোগিতা প্রদান করা এখন অন্যতম লক্ষ্য। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইতিমধ্যেই সিরিয়ায় প্রথম দফায় ইউক্রেন খাদ্য সামগ্রী পাঠিয়েছে। তিনি আরও বলেন, 500 টন ময়দা সিরিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
এদিকে শুক্রবার ইরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আরাকচি সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে ধ্বংসাত্মক হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি করে দিয়েছে।